হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এই সালোয়ারটার স্টিচিং টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব বলেছিলাম, সেটাই আজকের এপিসোডে হবে। এবং কি আমি মেশিনে বসে আছি। এটার তো কাটিং টিউটোরিয়াল ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে গেছেন। এখন স্টিচিং টিউটোরিয়ালটা দেখবেন কিভাবে স্টেপ বাই স্টেপ এই সালোয়ারটাকে স্টিচ করতে হবে, সেটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর এবং বোঝানোর ট্রাই করব। তো হোপফুলি আপনারা ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সালোয়ারটা যেভাবে ভাঁজ করা ছিল আমি ওভাবেই খুলে নিছি। খুলে নেওয়ার পর অ্যাট ফার্স্টে হচ্ছে এই কাপড়টার উল্টা সোজা পার্ট দেখে নিয়ে আমরা হচ্ছে যে ভাঁজটা আছে ঠিক সেই ভাঁজটাতেই হচ্ছে উপরে হাইয়ের দিকে যে মেজারমেন্টটা আছে সেটাকে হচ্ছে প্রথমেই সেলাই করে নেব। উপর থেকে ধরে একদম উপর থেকে ধরে তারপরে হচ্ছে সেলাই করে নেব, একদম সমানভাবে ধরে নেব। প্রথমে হচ্ছে আমরা একটু লক সেলাই দিচ্ছি, আর অবশ্যই সুতা চেঞ্জ করে নিতে ভুলবেন না, কারণ ম্যাচিং সুতা দিয়েই আপনারা সেলাইটা করবেন। আমি ঠিক যতটুকু পরিমাণ কাটিংয়ের সময় রাখছিলাম ঠিক ততটুকু পরিমাণ রেখেই কিন্তু এই সেলাইগুলো এখন দিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে একটা অংশ সেলাই করার পর সুতাগুলো কাটিং করে নেবেন। এবার অপর পাশে যে অংশটুকু আছে এই অংশটুকুকেও আমরা হচ্ছে একদম উপর থেকে ধরে উপরে আমরা হচ্ছে প্রথমে লক সেলাই দিয়ে দিব। এবার পুরোটা অংশকে আস্তে আস্তে ধরে যাতে কোনো দিকে বেশ কম না হয় সেটা খেয়াল রেখে স্টিচ করে নিতে হবে। তো সালোয়ারের হচ্ছে দুটো হাইকে আমরা কমপ্লিটলি ডাবল সেলাই দিয়ে নিছি। এরপর এক্সট্রা সুতা থাকলে এগুলো অলওয়েজ কাটিং করে নেবেন, তাহলে হচ্ছে মানে ফিনিশিংটা কাজের সুন্দর দেখা যায় আর কি। দুটো অংশকে কাটিং করে নেওয়ার পর এবার আমরা নেক্সট কাজটা করতে পারি হচ্ছে সালোয়ারের মুখে হচ্ছে যতটুকু পরিমাণ আমরা হচ্ছে বর্ডারের জন্য রাখছিলাম ঠিক ততটুকু পরিমাণ বর্ডারটা স্টিচ করব। এখন উল্টা দিকে যাতে বর্ডারটা স্টিচ করেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক যতটুকু কাপড় হচ্ছে আমরা এখানে বর্ডারের জন্য রাখছিলাম ততটুকু কাপড়কে ফোল্ড করে সেলাইটা করব আমরা। এর চেয়ে কমও না বেশিও না, কম করলে কিন্তু সালোয়ারটা বেশি লম্বা হয়ে যাবে, বেশি করলে সালোয়ারটা আবার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ঠিক সেমভাবে হচ্ছে আমরা একটা পাকে সেলাই করে নিছি। এবার আরেকটা পাকেও ঠিক ভালোভাবে ধরে তারপর হচ্ছে স্টিচটা করব। এভাবে ফিনিশিং করেই কিন্তু পুরোটা সালোয়ারের মুখকে সেলাই করার পর আমরা হচ্ছে এটাকে এবার ডাবল করে নিব। উল্টা পার্টেই হচ্ছে ডাবল করে নিব। উল্টা পার্টে ডাবল করে নিয়ে এবার হচ্ছে ফিতার সাহায্যে মেজারমেন্ট করে এবার স্টিচ। সালোয়ারের পাটাকে ডাবল করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে মেজারমেন্ট করে নিব কতটুকু আমরা এখানে সালোয়ারের মুখটা দিতে চাচ্ছি। যেহেতু আমি এটা লুজ বানাবো তো ওই জন্য আমি আগেই বলছিলাম যে 10 ইঞ্চির মতো এটাতে লুজ দিব। এই 10 ইঞ্চি পরিমাণে আমরা হচ্ছে দাগ দিয়ে নিয়ে এবার এখান থেকে শুরু করব সেলাই আর কি। প্রথমে লক সেলাই দিয়ে নিব, এরপর উপরের দিকে আস্তে আস্তে ধরে ধরে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় ধরে এরপর আস্তে আস্তে উপরের দিকে সেলাই করে আসব। আর সেলাই করতে করতে খেয়াল রাখবেন যাতে উপরের দিকে যে জয়েন্টটা আছে জয়েন্ট দোনোটা যেন একসাথে ম্যাচ খায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা হচ্ছে মিডল পয়েন্টে এসে এই সেলাইটাকে এখানেই স্টপ করে রাখবো, কারণ হচ্ছে এরপর আমরা হচ্ছে আরেকটা পায়ের নিচ থেকে সেলাই করব। এটা আমি অলওয়েজ বলি, কারণ হচ্ছে এভাবে আপনি যখন সেলাই করবেন তখন দেখবেন যে ফিনিশিংটা সুন্দর হচ্ছে, সালোয়ারটা নিচের দিকে কোনো রকম বড় ছোট এই ধরনের কোনো প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় কি অনেকে উপর থেকে সেলাই করে আসে, পরে একটা পা ঠিকই মিলে আর একটা পা মিলাতে পারে না। ওই জন্য হচ্ছে আমরা একবারে নিচ থেকে সেলাই করে উপরের দিকে যাব যখন খোলা অবস্থায়। এখানেও মেজারমেন্ট করে নিয়ে এবার পুরো সালোয়ারটাকে আবার উপর থেকে নিচ পর্যন্ত স্টিচ করব। এবার আমরা হচ্ছে আবার মিডল পয়েন্ট থেকে আরেকটা পায়ের দিকে আবার
আরেকটা স্টিচ এবার করে নেব। স্টিচ করার পর কমপ্লিটলি এবার যদি মনে হয় যে কোনো দিকে কাপড় একটু বেশি আছে বা আপনার কমানোর প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই সেটা কাটিং করে নেবেন। কারণ হচ্ছে ফিনিশিংটা সবসময় সবারই ভাল লাগে, যতটুকু ফিনিশিং দেওয়া যায় আর কি, সেটা করে নেবেন। এরপর আমাদের নেক্সট কাজটা হচ্ছে সালোয়ারের মধ্যে ইলাস্টিকটা লাগানো। ইলাস্টিকটা লাগানোর জন্য আমরা সালোয়ারটাকে প্রথমে হচ্ছে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর ইলাস্টিকটা লাগাবো। বাট ইলাস্টিকটা লাগানোর জন্য আমার কাছে যে ইলাস্টিক আছে, এই ইলাস্টিকটাকে আমরা হচ্ছে কতটুকু পরিমাণে দিব সেই পরিমাণ আগে হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমি হচ্ছে প্রায় 12 ইঞ্চির মতো ইলাস্টিক দিব এখানে। তো 12 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়ে এটাকে ডাবলভাবে করে তারপর সেলাইয়ের জন্য এক্সট্রা একটু রেখে আর বাকিটুকু কাটিং করে নিচ্ছি। এবার আপনারাও কিন্তু মেজারমেন্ট করে 12 ইঞ্চি যে দিবেন তা কিন্তু না। আপনাদের ইলাস্টিকটা যদি টানলে বেশি বড় হয় তখন কমাই দিবেন, আর যদি টানলে বেশি বড় না হয় তখন হচ্ছে আরও বাড়াই দিবেন। এই ধরনের মেজারমেন্ট করে মানুষ বুঝে ইলাস্টিকটা দিতে হবে আপনাদেরকে। সবার যে 12 ইঞ্চি লাগবে তা কিন্তু না। আর ইলাস্টিকটাকে ঠিক এইভাবেই হচ্ছে আমরা জয়েন্টটা দিয়ে নিব। জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার ইলাস্টিকটাকে কোমরে বসিয়ে আমরা হচ্ছে এবার স্টিচটা যে করব, সেলাইটা যাতে করে ইলাস্টিকের উপরে না পড়ে সেটা অলওয়েজ খেয়াল রাখবেন। যাতে ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা পড়ে, তাহলে হচ্ছে ইলাস্টিকটা মুভ করতে পারবে। যদি ইলাস্টিকের উপরে সেলাই পড়ে তাহলে ইলাস্টিক মুভ করতে পারবে না আপনার, তাহলে যে কাজের জন্য ইলাস্টিকটা লাগাচ্ছেন এভাবে দিয়ে তখন সে কাজটাই হবে না। আমরা হচ্ছে ইলাস্টিকের পাশ দিয়ে পুরো কোমরের মধ্যে ইলাস্টিকটা রেখে সেলাইটা করব। এবার একদিক থেকে ইলাস্টিকটাকে টেনে নিয়ে কাপড়টাকে যাতে ভিতরের দিকে মুভ হয়, ওই জন্যই বলি যে ইলাস্টিকের বাহিরে সেলাইটা করবেন, ইলাস্টিকের ভেতরে সেলাইটা করা যাবে না, যাতে কাপড়টা মুভ হয়। আর ইলাস্টিকের উপরে সেলাই করলে মুভ করতে পারবেন না, তখন ভেজালে পড়বেন। ইলাস্টিকের পাশ দিয়ে অলওয়েজ সেলাইটা করবেন। একটু ধৈর্য সহকারে ধরে আস্তে আস্তে এটাকে সেলাই করবেন, দেখবেন তখন আপনাদের ফিনিশিংটাও অনেক সুন্দর হচ্ছে, কাজটাও অনেক সুন্দর হবে, নিখুঁত হবে। যখন আপনি কাজটা শিখে যাবেন তখন খুব ইজিলি অনেক সহজেই লাগাতে পারবেন। প্রথম প্রথম সেলাই করলে আস্তে ধীরে ধরে ধরে সেলাইটা করবেন। পুরো সালোয়ারের মধ্যে ইলাস্টিকটা লাগানোর পরে এবার আমরা হচ্ছে ইলাস্টিকটাকে টেনে ফুল যতগুলো কাপড় আছে কাপড়গুলোকে মানে হচ্ছে ইভেনলি স্প্রেড করে দিব, মানে চারদিকে সমানভাবে যাতে কাপড় যায়। ওই জন্য জাস্ট আপনাকে কাপড় টানতে হবে না, ইলাস্টিকটাকে চারপাশ থেকে টান দিলেই দেখবেন যে ইলাস্টিকটা বড় হওয়ার সাথে সাথে কাপড়টাও কিন্তু চারদিকে ঠিক সমানভাবেই চলে যাচ্ছে। এভাবে চারদিকে স্প্রেড করার পর এবার হচ্ছে আমরা ইলাস্টিকটাকে ফিক্সড করে দেওয়ার জন্য এবার একটা স্টিচ দিব, যেটা হচ্ছে একদম মিডলে দিব ইলাস্টিকের। এবার আপনি ইলাস্টিকের উপরে সেলাইটা দেন, এর আগে না। এবার ইলাস্টিকের উপরে স্টিচ দিব, বাট হচ্ছে গিয়ে সেলাইটা দেওয়ার আগে আমরা হচ্ছে দুপাশ থেকে টেনে যতটুকু কাপড় টানতে পারবেন ঠিক ততটুকু কাপড়ই ধরবেন, এর চেয়ে বেশি বা কম ধরার দরকার নেই। এরপর যাতে স্টিচটা ঠিক মিডল বরাবর পড়ে সেটা একটু খেয়াল রাখবেন। যে জায়গার কাপড় ওই জায়গায় রেখেই হচ্ছে সেলাইটা করবেন। এক জায়গার কাপড় আরেক জায়গায় নিয়ে দিতে গেলে পরে দেখবেন যে সমস্যায় পড়ে গেছেন, একদিকে কাপড় বেশি একদিকে কাপড় কম হয়ে যাবে। সালোয়ারটাকে কমপ্লিটলি স্টিচ করার পর এখন হচ্ছে আমরা টেবিলে এনে এটাকে খুব সুন্দরভাবে আয়রন করে রেখেছি। দেখুন আয়রন করার পরে এটার নিচের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা যদি সেলাই করে আয়রন করে নেন তাহলে অবশ্যই আপনাদের যেটাই বানান না কেন সেটার একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট হবে। আর আপনি যদি আমার
স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের কোনো দিকে কোনো প্রবলেম থাকবে না, সব দিকে পারফেক্ট সব কিছু সেলাই হবে। আর কিভাবে এভরিথিং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে এই ইলাস্টিকটা লাগানোর ক্ষেত্রে, সেটা ফলো করলে এই ইলাস্টিকের ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হবে না। এইভাবে সুন্দরভাবে আপনিও পালাজোটা ক্রিয়েট করতে পারবেন এবং পালাজোটাকে বানাতে পারবেন। আর আপনি ডে বাই ডে যত বানাইতে থাকবেন আপনার হাতের কাজ ততটা সুন্দর হইতে থাকবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এভরিথিং দেখানোর ট্রাই করি। কি কি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা হোপফুলি ভালো লাগছে, ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে সাথেই থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।